কথায় আছে, মা নিজে ক্ষুধার্ত থেকে নিজের সন্তানকে পালন করেন, কিন্তু এদিকে দেবকী দেবীর দুজন সন্তান মিলে মায়ের খরচ চালাতে পারছিল না, বা বলা ভালো তারা খরচ করতে চাইছিল না। মা, আপনার নাম কি? আমার নাম দেবকী। আপনি এখানে কি করছেন? আপনি জানেন না যে চারিদিকে মহামারী চলছে? দিল্লি যাব আমি। আমাকে আমার ছেলে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে। ও আমাকে বলল যে রাস্তায় বসে ভিক্ষে করতে কি বলবো বলো। আরে মা, তোমার ফোন বাজছে, দেখো কে। হ্যাঁ, হ্যালো মা, কেমন আছো? আরে পঙ্কজ, আমি খুব ভালো আছি। তুই কেমন আছিস? আমি একদম ভালো নেই মা। কেন, কি হয়েছে তোর? 1 মাস ধরে জ্বরে ভুগছি, কমছেই না। তুই ভালো কোনো ডাক্তারকে দেখিয়েছিস? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছু লাভ হয়নি। তাহলে কিছুদিনের জন্য দিল্লি চলে আয়। হ্যাঁ, আরে ওই যে ডক্টর শর্মা আছেন না, হ্যাঁ। ছোটবেলায় তুই যখন অসুস্থ হতিস তোকে ওনাকে দেখাতাম। ওনার ওষুধে তুই একদম ঠিক হয়ে যেতিস। আরে মা, তুমি মুম্বাই চলে আসো না, তুমি এসে গেলে আমি এমনি এমনি ঠিক হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, আমি নাগেশকে বলছি আমার মুম্বাইয়ের টিকিট কেটে দিক। আচ্ছা শোন, বৌমাকে আশীর্বাদ দিস আর বলিস যেন চিন্তা না করে। আমি আসলে তোর শরীর একেবারে। হ্যালো, কি হলো মা? ওই পঙ্কজ ফোন করেছিল, ওর শরীর ভালো নেই, ভাবছিলাম মুম্বাই যাব। করিয়ে তো দেব, টাকাটা কে দেবে? তুমি পঙ্কজের কাজের জন্য যাচ্ছ না মুম্বাই, তাহলে ওকেই বলো টিকিট কিনে পাঠিয়ে দিতে। আরে আমি টাকার কথা বলছি নাকি, টাকা আমি দিয়ে দেব, তুই শুধু টিকিটটা একটু। আরে মা, আমার কাছে অত সময় নেই সারাদিন স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকার, আর টাকাটা। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। বাবা, তুমি ঠাম্মার সাথে সবসময় রেখে কেন কথা বলো? ওই, তুই আমাকে শেখাস না কি করতে হবে? চুপচাপ গিয়ে পড়তে বস, যা। এই, একে বোঝাও না কেন? এই নাও মা, এই রইল তোমার টিকিট আর সব ওষুধগুলো। আচ্ছা ঠিক আছে, কত টাকা হয়েছে? শোনো, ছোট ছোট জিনিসের হিসেব চাও বন্ধ করো তো। আমি হিসেব কোথায় চাইছি, মানে বলতে চাইছি টাকা কম পড়েনি তো? মা, আমি কি তোমায় চিনি না? তুমি যতটা দেখাও ততটা সরল সোজা নও। বাবা মারা যাওয়ার পর যে 1.5 লাখ টাকাটা পেয়েছিলে না, সেই টাকাটা তো পুরোই নিজের কাছে রেখেছো, আর সেই পুরো টাকাটা নিয়ে গিয়ে এখন পঙ্কজকে দিতে চলেছো। আমি কি জানি না? সেটা নয় রে বাবা। দেখাও কত টাকা নিয়ে যাচ্ছ। আরে আরে ও শরীরটা খারাপ। আরে মা, পাগল হয়ে গেছো নাকি? যে সারা বছরে খোঁজ নাই না কোনোদিন আমাদের, তার কথা তুমি চিন্তা করছো। আর আমরা সারাদিন ধরে যে তোমার সেবা করে যাচ্ছি, সেগুলো কি ফ্রিতে? এত টাকা নিয়ে যাওয়ার কি দরকার? আসলে আমি পঙ্কজের ওপর বোঝা হতে চাই না। তাহলে কিছুটা বোঝা আমাদেরও কম করে দাও না মা।
আরে নাগেশ, নাগেশ কি আরে চলো, তোমার গাড়ির সময় হয়ে গেছে, নাহলে গাড়িটা মিস করবে। নাতিটা ওর একবার আসতে আজকে আসলে একটু দেরি হবে। চলো, আর তোমার মোবাইলটা নিও। হ্যাঁ। হ্যালো, আরে তুই পাগল নাকি? ওই পার্লারের মেয়েটা আছে না, আমার ফেসটাই খারাপ করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তোকে নতুন অ্যাড্রেস বলবো, ওখানেই চলে যাস। হ্যাঁ, তোর মেকআপ করিয়ে দেবো, তাও ভালো মেকআপ, ব্রাইডাল মেকআপ। হ্যাঁ আরে মা সব সময় পেছনে পড়ে থাকেন। মা ব্যাগটা পড়ে তাহলে গিয়েছিল। তুলে নিন, অন্য কেউ আসবে নাকি তুলতে? অটো, অটো, এ অটো, আপনিও না, তাড়াতাড়ি আসুন তো। হ্যাঁ আসছি। অটো, অটো ভাই, একটু দাঁড়াতে, একটু কথা বলছি, আসুন। আরে হ্যাঁ রে বাবা, ফোনটা কাটিনি আমি। হ্যাঁ বল, কি বলছিলি? আচ্ছা, আমি যাইনি? কি বলছিস তুই? আচ্ছা, ওদের ওখানে অনুষ্ঠান ছিল? হ্যাঁ, আরে দারুণ তো। তুই তো, আরে মা আসুন না তাড়াতাড়ি। চলুন দাদা, গোরেগাঁও। পঙ্কজ, আরে পঙ্কজ, মা। আরে শুয়ে থাক। তুই একদম চিন্তা করিস না। হ্যাঁ, আমি এসে গেছি তো, তোকে একদম সুস্থ করে দেব। হ্যাঁ মা, তা তো ঠিক। যদি যদি এই সেবায় ও ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই হয়, কিন্তু ডক্টর বলেছেন ওর ওষুধের প্রয়োজন, সেবার নয়। তাহলে যাও গিয়ে ওষুধ নিয়ে এসো। মা, ও 4 মাস ধরে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে, কাজবাজের কোনো খবর নেই। ওর চিকিৎসা করাতে গিয়ে সব টাকা বেরিয়ে গেছে। আমরা যা টাকা পয়সা জমিয়েছিলাম, ও সব টাকাটাই শেয়ার মার্কেটে নষ্ট করেছে। কোথা থেকে ওষুধ কিনবো? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও। নাও, যাও গিয়ে ওষুধ নিয়ে এসো, যাও। ঠিক আছে। এই নাও, ওষুধ এনেছি। এতগুলো? হ্যাঁ, কতদিন থেকে অসুস্থ সেটা দেখুন। দাও, আমায় দাও। নে। কি হয়েছে? যখন থেকে তোমার মা এসেছে না, নিজের মতো করে কিছু করা সব বন্ধ হয়ে গেছে। আরে জীবনে প্রাইভেসি নামেরও কোনো জিনিস আছে তো নাকি? দীপা, মা এসেছে তাই জন্য এতদিনের খরচা তো আমাদের চলছে, না হলে যখন থেকে আমি অসুস্থ তারপর থেকে সমস্ত কাজকর্ম বন্ধ, জানো তো তুমি। তাহলে মদ খাওয়াটা ছাড়ছো না কেন? সব সমস্যার মূলে তোমার এই মদ। তাই তুমি শুধু আমার মদ খাওয়াটাই দেখো, আর তোমার এই শাড়ি কেনার ব্যাপারটা দেখা যায় না? প্রত্যেক মাসে শাড়ি, বিউটি পার্লারের পেছনে প্রচুর প্রচুর টাকা তুমি ওরা, মেকআপ ফেকআপের পেছনে যে ফালতু খরচা করো সে বেলায়। হয়েছে তোমার, চুপ করো এবার। আমার টাকা পয়সার দিকে নজর না দিয়ে যদি নিজে দুটো কাজ করো তাহলে বাড়িতে টাকা আসে। আর তোমার মাকে না তাড়াতাড়ি এখান থেকে পাঠাও। আর তোমাকে আমি বলে দিলাম, কয়েকদিনেই আমাদের ঝগড়া বাঁধবে। আর আমি এ ভাই,
হবে নাকি? মা, হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়েছিলাম তো বললো যে জ্বর তো কমে গেছে, কিন্তু 5,000 টাকার ওষুধ লাগবে। মানে যদি না নিই তো আবার শরীর খারাপ হতে পারে। তো আছে তোমার কাছে? এই শোনো না, বাড়িতে আনাজপাতি কেনারও টাকা শেষ হয়ে গেছে, এবার কি করব? মা আরও কিছু টাকা দিয়ে দিও। পঙ্কজ বাবা, আরে মা, এইসব কি করছিস পঙ্কজ? মা আজ অনেকদিন পর খাচ্ছি। আচ্ছা, এবারে আমি বুঝতে পারছি যে তোদের এই অবস্থা কেন হয়েছে। আর তুমি কম্বলের নিচে কি লুকোচ্ছিলে? কিছু না তো। কিছু নয়। এতদিন দোকান বাজার করার টাকা ছিল না, তাহলে এই নতুন শাড়িগুলো কেনার কি প্রয়োজন ছিল? আরে মা, এটা আপনি কি বলছেন? আপনার ছেলে মদ খাচ্ছে, তাতে খরচা হচ্ছে না, শুধু আমার শাড়িটাই দেখতে পাচ্ছেন। বৌমা, আমি এই জন্য বলছি যখন টাকা আসবে তখন নতুন শাড়ি কিনো। হ্যাঁ, ও আমার শাড়িতেই খরচা। আর আপনি আপনি এই বয়সে 3-3বার পেট ভরে ভাত খাচ্ছেন, সেই খরচাটা দেখতে পাচ্ছেন না? মা, আমার সুগার আর বিপি আছে। 3বার ওষুধ খাওয়ার আগে আমাকে অন্তত কিছু খেতে হয়। তো সেই খাওয়ার পেছনে খরচা হয় না মা? আরে দীপা ছাড়ো না। আরে কিভাবে ছাড়বো? তুমিও না। যবে থেকে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে মা আমার পেছনে পড়ে আছে, যখনই কিছু করতে যাব সেটাতেই বাধা দেবে। আরে ভালোই হয়েছে দিল্লি থেকে তোমার সাথে এখানে চলে এসেছিলাম, না হলে মা আমার জীবনটা শেষ করে দিত, সত্যি বলছি। পঙ্কজ, তুই শুনছিস বৌমা কি বলছে? বোঝাচ্ছিস না কেন ওকে? কি বোঝাবো মা? হ্যাঁ, তুমি দিল্লিতে ওই নাগেশ আর ওর বউয়ের সাথেও এরকম করো, তাই না? আরে মা, তুমি পাগল হয়ে গেছো। আচ্ছা, এখন আমি পাগল হয়ে গেছি? আরে মা, মা দেখো না, ছাড় আমায়। দেখো, রাত অনেক হয়েছে, তুমি চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো, চলো চলো। আমি চলো, পাগল হয়ে গেছি না? ঠিক আছে মা, ঠিক আছে, ও মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, চলো। শাড়ির দিকে নজর দিচ্ছে বলো? কত কষ্ট করে শাড়িটা কিনেছি আমি, বলে শাড়ি কিনে টাকা উড়াচ্ছি, এটা কোনো কথা হলো? দেখো শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, মা না এই বাড়িতে যেন আর একদিনও না থাকে। তুমি শুনতে পাচ্ছ না নাকি? আরে মা, কত টাকা নিয়ে যাচ্ছ? দেখাও। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। যে ছেলের পেছনে এত টাকা খরচ করছো তার কাছেই থাকো, এখানে আসতে হবে না। হেলথ সেক্টরের এক্সপার্টস আর অন্য
দেশের থেকে নেওয়া শিক্ষা মাথায় রেখে দেশ আজ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। আজ রাত 12টা থেকে সম্পূর্ণ লকডাউন হতে চলেছে। ভারতের প্রতিটা নাগরিককে বাঁচানোর জন্য আজ রাত 12টা থেকে নিজের বাড়ি থেকে বেরোনোর ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হলো। প্রতিটা গ্রাম, শহর, জেলা, এমনকি রাজ্যকেও এবার লকডাউন করা হচ্ছে। আরে লকডাউন হয়ে গেলে তো কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এই মুহূর্তে দেশের যে প্রান্তেই থাকুন না কেন সেখানেই থাকুন। শোনো, ট্রেন বাসও বন্ধ হয়ে গেল। আরে তুমি দিল্লি কি করে ফিরবে এবার? সেটা ছাড়ো, বাড়িতে যে কটা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। বাড়ির এই এত খরচা সব চলবে কি করে? আর তার উপর ব্যাংকও বন্ধ। আরে এখন কি হবে? মা, তোমার কাছে কিছু টাকা আছে না? না রে বাবা, আমার কাছে তো শুধু ওই ফেরার টাকাটুকুই আছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো রেখে দিন, ওই টাকাটা দিল্লিতে নিয়ে গিয়ে খেয়ে নেবেন। দেখলি দেখলি কিভাবে বললো আমায়। আরে মা, কি ভুল বলেছো? তো প্র্যাকটিক্যাল কথা বলছে, তাই তো? আর বাড়িতে টাকা না থাকলে খাবো কি আমরা? কথায় আছে, মা নিজে ক্ষুধার্ত থেকে নিজের সন্তানকে পালন করেন, কিন্তু এদিকে দেবকী দেবীর দুজন সন্তান মিলে মায়ের খরচ চালাতে পারছিল না, বা বলা ভালো তারা খরচ করতে চাইছিল না। আফসোসের বিষয় হলো এইসব শুধু ওনার সঙ্গেই হচ্ছে না, বরং আমাদের সমাজে এমন অনেকে রয়েছে যারা মা বাবার কাছ থেকে তাদের ঘর বাড়ি সবকিছু কেড়ে নেয়, তারপর তাদের খাওয়ানো পড়ানো, তাদের সেবা করা বোঝার তুল্য মনে করে। দেবকী দেবী পুরো জীবন দিল্লিতে কাটিয়েছেন। মুম্বাই ওনার জন্য নতুন এবং অচেনা শহর ছিল। এখানে কাউকেই চিনতেন না, এমন কোনো মানুষ ছিল না যার কাছ থেকে সাহায্য নিতে পারেন। মহামারীর জন্য সারা দেশে লকডাউন হয়ে গিয়েছিল, যার কারণে উনি দিল্লি ফিরে যেতে পারছিলেন না। টাকাও ফুরিয়ে এসেছিল। ছেলে এবং ছেলের বউয়ের অকথ্য অত্যাচার আর দিল্লি না যেতে পারার কষ্ট ওনাকে এক বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছিল। আমি কোথা থেকে টাকা আনবো? আরে তোমারও তো কিছু জমিয়ে রাখা উচিত ছিল, তাই না? আমার সব ইনকামে তুমি শপিং করতে। আমার সব আর তুমি ইনকামে জানো তুমি শপিং এত করতে। টাকা কামাও, এতটুকু তো কামাও, তার থেকে আমি খরচাও করব আর সংসারের জন্য বাঁচাবো। তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আর এই ধরনের জোর জুলুম আমার সাথে করবে না একদম, বুঝেছো? নিজের মায়ের সাথে করো গিয়ে। সে তো নিজের সিন্ধুকে এত টাকা লুকিয়ে রেখেছে, মরার পরে কি নিজের সঙ্গে নিয়ে যাবে? মা, হ্যাঁ, তোমার আর সব টাকা কোথায়? আরে আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। মিথ্যে মিথ্যে কথা বলছে। উনি আসলে তোমাকে নিজের সৎ ছেলে ভাবে, কারণ যখনই তুমি টাকা চাও ওনার টাকা শেষ হয়ে যায়। না রে বাবা, এরকমটা নয়। আমাকে বলার দরকার নেই কেমন, আমি সব জানি। শ্বশুর মশাইয়ের সব টাকা আপনি জমিয়ে রেখেছেন আপনার ছোট ছেলের জন্য, আর ওনার বাইকটা ওটা ওকে দিয়ে দিয়েছেন। কেন? পঙ্কজ, তুই ওকে একটু বোঝা না। আরে এ কি আমাকে বলবে? আমি আপনাকে বলছি, যখনই আমাদের কিছু দরকার হয় তখন আপনার ছোট ছেলের কথা মনে পড়ে। ছোট ছেলের এটা চাই, ছোট ছেলের ওটা চাই। আরে ছোট ছেলেকে সব জায়গা জমি দিয়ে দিন আর ওকে 20। কি সব উল্টোপাল্টা বলছো? তোমার বাবা মা এই শিক্ষা দিয়েছে? ব্যাস মা, ব্যাস, অনেক কথা শুনেছি আপনার, অনেক। আমার বাবা মা তুলে কথা বলবেন না একদম। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মারুন, মারুন আমাকে, মারুন, মারুন আমাকে, মারুন, মারুন আমাকে, মারুন। কি করছো মা? তুমি ওর মা বাবার কথা কেন তুললে? দ্বিতীয়বার যেন এরকম না হয়। আমি সব জানি উনি ওনার টাকা কোথায় লুকিয়ে রেখেছেন। আমি যদি ওনার দুদিনের খাবার দাবার আর ওষুধ বন্ধ করে দিই না, তাহলে সব টাকা সামনে চলে আসবে। আরে বৌমা, কি করছো? বৌমা, আমার ওষুধটা দিয়ে দাও। কি করছো তুমি? আমার শরীর খারাপ হয়ে যাবে। আপনার যাতে কষ্ট হয় সেটাই তো চাই।
এবার যদি আপনার শিক্ষা হয়। আমার শাড়ি, আমার ওষুধ, মা, তুমি তো জানোই খুব বাজে হচ্ছে, তোমার বাঁচা মুশকিল করে দেবে। তোমার কাছে টাকা নেই কোনো ব্যাপার না, তোমার মোবাইলটা কোথায়? এটাকে বিক্রি করলে কিছু টাকা পাবো। আরে মা, ছেলের কাছে এদিকে খাবার টাকা নেই, তুমি এদিকে সোনার আংটি পরে আছো। হ্যাঁ, কি করবে এটা? যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে পুরো দেশে মহামারী ছড়িয়ে পড়েছে, আর এর ফলে লক্ষ লক্ষ লোক প্রভাবিত হয়েছেন, আর ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ মারা গেছেন। এটা কি হচ্ছে? অসভ্যতামি নয়, এটাই বাস্তব। কি খাওয়াবো তোমাকে আর তোমার মাকে? বাড়ির সমস্ত বাজার শেষ হয়ে গেছে। আরে তো দোকান থেকে নিয়ে এসো না, কেন ড্রামা করছো? আচ্ছা, বাজার করতে গেলে না টাকা লাগে। আরে তোকে বলে দাও না, পরে দিয়ে দেবো। এমনিতে তো সারাদিন ওখানেই পড়ে থাকো। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে ওর বাড়িতে গিয়ে বসে পড়ি। ও তোমাকে তাহলে সারা বছরের বাজার দিয়ে যাবে ফ্রিতে। বেশি কথা বললে এক চড় মারবো। পঙ্কজ, কি করছিস এসব? বৌমার গায়ে হাত তুলছিস? মারধর করে কোনো লাভ হবে না। ভুল তো তোরা করেছিস, ভাবনা চিন্তা করে টাকা খরচ করলে আজ এই দিনটা দেখতে হতো না। কি দরকার ছিল এত বড় বাড়ি নেওয়ার, এত খরচ করার? খারাপ দিনের জন্য কিছু টাকা বাঁচিয়ে রাখতে হতো। আরে মা, তুমি ফালতু ভাষণ দিও না তো। আরে তুমি কেন দিল্লি ফিরছো না? হ্যাঁ, তোমার জন্য তো খরচা বাড়ছে। এমনিতেও তোমার মুখ দেখে দেখে আমি ক্লান্ত হয়ে গেছি, আর রোজ এই ঝামেলার জন্য এখানে থাকতেই বিরক্ত লাগছে। হলো কি এবার শান্তি? বাড়িতে এত বড় ঝগড়া বাঁধিয়ে? বৌমা, তোমার একটা পুরনো শাড়ি আমায় দেবে গো? হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বৌমা, আমি তোমার কাছে শাড়ি চেয়েছিলাম, কিন্তু এই চাদরটা। যা দিয়েছি না একদম ঠিক দিয়েছি। আপনাকে কি আমি আমার দামি শাড়ি দিয়ে দেবো? আপনার শাড়িটা শুকোচ্ছে, যখন শুকিয়ে যাবে পরে নেবেন। আমি নাকি ওনাকে আমার দামি শাড়ি দিয়ে দেবো পরতে? এসেছে। দাঁড়ান। হ্যাঁ বৌমা। এটা কি? হ্যাঁ, পুরো ঘরটা ভিজিয়ে দিলেন আপনি। আপনি বাইরে যান। আপনি বাইরে যান। যান আপনি বাইরে। বাইরে যান বলছি না। যত খুশি বাইরে গিয়ে শুকোন। যান। বৌমা, পঙ্কজ, বৌমা, বৌমা, দরজা খোলো।
বৌমা, পঙ্কজ, বৌমা, আমার শরীরটা খারাপ লাগছে, ঠান্ডা লাগছে খুব। দরজাটা খোল বাবা। পঙ্কজ, 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 বাবা, বৌমা। কি হয়েছে? কেন চিৎকার করছেন সকাল সকাল? ভালো লাগছে না এই তামাশাটা করে? হ্যাঁ, সবার সামনে আমাদের সম্মানটা ধুলোয় মিশিয়ে দিয়ে। এই নিন আপনার শাড়ি, পরে নিন। শরীর ভালো নেই মা, 1 মাস ধরে জ্বর আছে। তুমি মুম্বাই চলে এসো না, তুমি চলে এলে আমি এমনি এমনিই ঠিক হয়ে যাব। আরে মা, এটা আপনি কি বলছেন? আপনার ছেলে মদ খাচ্ছে, তাতে খরচা হচ্ছে না, শুধু আমার শাড়িটাই দেখতে পাচ্ছেন। তুমি দিল্লিতে নাগেশ আর ওর বউয়ের সাথেও এরকম করো, তাই না? আরে মা, তুমি পাগল হয়ে গেছো। আরে তুমি কেন দিল্লি ফিরে যাচ্ছ না? হ্যাঁ, তোমার জন্য তো অনেক খরচা হচ্ছে। হ্যাঁ, তোমার মুখ দেখে দেখে আমি ক্লান্ত হয়ে গেছি এই রোজের ঝামেলার জন্য। যখনই আমাদের কিছু দরকার হয় তখন আপনার ছোট ছেলের কথা মনে পড়ে। ছোট ছেলের এটা চাই। আরে ছোট ছেলেকে সব জায়গা জমি দিয়ে দিন, আর ওকে 20। তুমি বুঝতে পারছো তো খুব বাজে হচ্ছে। আরে মা, ছেলের কাছে খাবার পয়সা নেই আর তুমি সোনার আংটি পরে কি করবে? আমায় দাও। আমি তোমার কাছে শাড়ি চেয়েছিলাম মা, কিন্তু এই চাদরটা তুমি। যা দিয়েছি না, একদম ঠিক দিয়েছি। আপনাকে কি আমি আমার দামি শাড়ি দিয়ে দেবো? এবার যদি আপনার শিক্ষা হয়। আমার শাড়ি, আমার ওষুধ। তাড়াতাড়ি ওঠো মা, তোমার যাওয়ার সময় হয়ে গেছে।
শরীর ভালো নেই মা, 1 মাস ধরে জ্বরে ভুগছি। তুমি মুম্বাইতে চলে এসো না, তুমি এখানে চলে এলে আমি এমনি এমনি ঠিক হয়ে যাব। আরে মা, যে ছেলের পেছনে এত টাকা খরচ করছো তার কাছেই থাকো, এখানে আসতে হবে না।
আজ থেকে কিছু দশক আগে আমাদের দেশে ওল্ড এজ হোমের কনসেপ্ট একেবারে নতুন ছিল। আসলে আমাদের সামাজিক ব্যবস্থাই এমন ছিল যাতে আমরা নিজেদের মা বাবাকে সম্মান করতাম আর তাদের জীবনের শেষ পর্যন্ত আমরা তাদের দেখাশুনো করতাম। কিন্তু আজ দেবকী দেবীর সাথে যা কিছু ঘটছে তা আমাদের সমাজের প্রতি এক বড় প্রশ্ন যে পরিবর্তনের এই সময়ে আমরা কোথায় আছি। দেবকী দেবীর দুজন সন্তান, নিজের পক্ষ থেকে সন্তানদের মানুষ করার জন্য উনি কোনো ত্রুটি রাখেননি। নিজে না খেয়ে থেকেছেন, কিন্তু তবুও নিজের সন্তানদের না খাইয়ে রাখেননি। কিন্তু আজ উনি ক্ষুধার্ত অবস্থায় মুম্বাইয়ের রেলওয়ে স্টেশনের সামনে বসেছিলেন। এমন কেউ ছিল না যে ওনার চোখের জল মুছতে পারে। এখন প্রশ্ন হলো, উনি দিল্লি কি করে পৌঁছবেন? টিকিট কেনার জন্য ওনার কাছে টাকা ছিল না, খাওয়ার কোনো জিনিস ছিল না। এই শহরে উনি কাউকে চিনতেন না, আর মহামারীর জন্য লকডাউন হয়ে গিয়েছিল, যে কারণে বেশিরভাগ ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছিল। এই ছাড়া ওনার কাছে আর কোনো রকমের উপায় ছিল না দিল্লি পৌঁছনোর। ট্রেন চলার সিদ্ধান্ত যদি হয়েই যায় তো আমাদের সবাইকে সবকিছু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। আর এই কাজ করতে গিয়ে আমরা হয়তো সবাই সমস্যায় পড়ব, কিন্তু এই সমস্যা মেটাতেই হবে। আর ওপর থেকে আদেশ এসেছে যে 50-এর থেকে বেশি বয়সী মানুষদের সফর করতে না দেওয়া হয়। সেই জন্য 50 যাদের টিকিট কেনা রয়েছে তাদের সবার আপনারা ক্যান্সেল করে দিন। এবার আপনারা যান। হয়ে গেছে না? সব হ্যাঁ, হয়ে হিসাব গেছে। ঠিকঠাক তো? হ্যাঁ। ভেরি গুড। এবারে আমরা তাহলে স্টেশনে যাচ্ছি, ঠিক আছে? চলো। এক সেকেন্ড। খাবারটা দাও তো। থ্যাংক ইউ। মা, 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 এই খাবারটা আপনার জন্য। আমার কাছে কিন্তু টাকা নেই মা। আরে মা, এটা আমাদের এনজিওর তরফ থেকে একদম ফ্রি। আপনি নিন না। আচ্ছা। হ্যাঁ, আপনি নিন। হ্যাঁ। মা, সাবধানে, আস্তে, ধীরে। মা, আর এক বোতল জল দেবে? হ্যাঁ মা, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ। এই নিন। আর এটা আপনার জন্য, এটা পরে নিন। এটা আপনার সেফটির জন্য। ধন্যবাদ মা। তো ঠিক আছে মা, আমি এলাম, নিজের খেয়াল রাখবেন। আমরা ব্যান্ড্রা রেলওয়ে স্টেশনে রয়েছি, আর এখানে অনেক মাইগ্রেটেড ওয়ার্কার্স রয়েছেন যারা নিজেদের বাড়ি যাওয়ার জন্য নিজের নিজের ট্রেনের অপেক্ষা করছেন। তাদের কাছে শুধু কিছু খাবার জিনিস রয়েছে আর কিছু জলের বোতল আছে। এদের শুধু একটাই অপেক্ষা, কখন এদের ট্রেন আসবে আর এদেরকে এদের শহর, এদের বাড়ি, এদের গ্রামে পৌঁছে দেবে। এসো, 1 মিনিট। মা, আপনি এখানে কি করছেন? দিল্লি যাব মা, দিল্লি যাব। আপনি জানেন না যে চারিদিকে মহামারী চলছে? জানি, কিন্তু আমি দিল্লি যাব, আমাকে যেতেই হবে। আপনার নাম কি? আমার নাম দেবকী, দেবকী শম্ভুনাথ দুবে। দেবকী নাম আমার। আমার বড় ছেলে এখানে থাকে। আমার বড় ছেলে আমায় ফোন করলো, আমায় বলল, মা আমার শরীর ভালো নেই, তুমি চলে এসো। তাই আমি এখানে এসেছি মা। এখন আমার ছেলে একদম ঠিক আছে। কিন্তু সে এখন কোথায়? আপনাকে এই অবস্থায় ফেলে ও কি করে যেতে পারে? আমাকে ছেড়ে যায়নি মা,
আমার ছেলে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, ধাক্কা দিয়ে বার করে দিয়েছে আমায়। আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আমার তো টাকা শেষ হয়ে গিয়েছিল, বলল মা ট্রেন চালু হয়ে গেছে, তুমি দিল্লি ফিরে যাও। আপনার ছেলে থাকে কোথায়? গোরেগাঁওয়ে। গোরেগাঁও তো কম করে এখান থেকে 17 কিলোমিটার দূরে। আর মা মা এত গরমে আপনি এত দূরে এলেন কিভাবে? পায়ে হেঁটে মা। পায়ে হেঁটে? আর যদি আমার স্বামী বেঁচে থাকতেন এরকম অবস্থা হতো না। আমি বুঝতে পারছি, কিন্তু আপনার ছেলে যদি আপনাকে রাখতে নাই চায় তাহলে সে আপনাকে ডাকলো কেন? ওরা শুধু টাকাই চেয়েছিল, যখন টাকা শেষ হয়ে গেল ওরা আমায় বের করে দিল। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমি কি করে দিল্লি ফিরে যাব। তখন আমায় বলল রাস্তায় বসে ভিক্ষে করে খাবে। আচ্ছা, দিল্লিতে আপনার আর কোনো ছেলে মেয়ে নেই? তারা এইসব জানে? দিল্লিতে আমার আরেক ছেলে থাকে, আমি ওর কাছেও যাব না। ও এরকমই, ওকে যদি টাকা না দিই তাহলে বলবে মা তুমি পাগল হয়ে গেছো। বলো মা, আমি কি পাগল? আমি কি পাগল বলো? না মা, আপনি পাগল নন, ওরা সবাই পাগল। কিন্তু আপনি একা দিল্লিতে যাবেন কি করে? মা, মুম্বাইতে আমি কাউকে চিনি না, দিল্লি তো আমার নিজের শহর, সারা জীবন ওখানে কাটিয়েছি, তাই ওখানে আমি যে করে হোক থেকে যাব। কিন্তু এই বয়সে আপনি কাজ কি করবেন? আমি তো বুড়ি হয়ে গেছি, কেউ আমাকে কাজ দেবে না, কিন্তু কোনো ব্যাপার নয়, কিছু একটা করব, ভিক্ষে করে খাবো, কিন্তু আমার ছেলেদের কাছে ফিরে যাব না আমি। ভগবান এরকম ছেলে যেন কাউকে না দেয়। নিজের খেয়াল রাখবেন মা। হ্যাঁ মা। মাইগ্রেটেড ওয়ার্কার্সদের সাথে এখানে মাও রয়েছেন, যিনি নিজের শহরে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছেন। হ্যালো দেবেশ। হ্যাঁ প্রকাশ, বল কি খবর তোর? আচ্ছা, তুই ওই মুম্বাই স্টেশনে মাসিমার নিউজটা দেখেছিস? হ্যাঁ ভাই, খুবই স্যাড একটা স্টোরি। আরে শুধু স্যাড স্টোরি বললে চলবে না, আমাদের কিছু একটা করতে হবে। তোর মাথায় কোনো আইডিয়া আছে নাকি? তুই এক কাজ কর, তুই বান্দ্রা স্টেশনে যা আর আমাকে ওই মাসিমার সাথে কথা বলা, ঠিক আছে? ঠিক আছে। আমাকে ছেড়ে যায়নি, আমায় ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে, ধাক্কা মেরে বের করে দিয়েছে। হ্যালো বান্দ্রা স্টেশন, আপনার স্টেশনে যে মহিলার ইন্টারভিউ চলছে, আপনি দিল্লি যাওয়ার জন্য ওনার টিকিটের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, দিল্লি পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা রেলওয়ের। কে প্রকাশ? বাবা, তুমি আমায় কি করে চেনো? মাসিমা, আপনি খালি দিল্লি চলে আসুন, সব জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসছি। আরে মাসিমা, আমায় দিন, আরে আমায় দিন, কি আমায় দিন। করছো? আরে আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, আমি হলাম সেই ব্যক্তি যার সাথে আপনার মুম্বাই স্টেশনে কথা হয়েছিল, প্রকাশ। ও প্রকাশ, থাক থাক। আমার ওয়াইফ, আরে সুখে থাকো। এটা আমার ছেলে।
আরে আমার সোনা। চলুন মাসিমা, আজ থেকে আমাদের সাথে আপনি থাকবেন। আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি সংকোচ করবেন না। আজ থেকে আমাদের বাড়ি আপনার বাড়ি। চলুন। আসুন। দেবকী দেবী নতুন পরিবারের সাথে আনন্দে আছেন, আর সেই পরিবারের সবাই ওনাকে নিয়ে খুব ভালো আছে। এই কেসে কোনোভাবে কেউ গ্রেপ্তার হয়নি, আর না কোনো আইনি লড়াই চলেছে। কিন্তু এই কেসের জন্য আমাদের সমাজ তার আয়না দেখে সতর্ক হয়েছে যে আমরা এমন কোন ভুল পথে চলেছি। ভাগ্য ভালো, আমাদের সমাজে আজও প্রকাশ বর্মার মতো লোক রয়েছেন যিনি মা বাবাকে সম্মান করতে জানেন আর তাদের দেখাশুনো করতে কোনো ত্রুটি রাখেন না। আর অন্যদিকে শহরের আধুনিকীকরণ, ভেঙে যাওয়া পরিবার, পুরনো সংস্কৃতির অভাব, টাকা রোজগারের চাহিদা, পঙ্কজের মতো মানসিকতা আমাদের সমাজে বেড়েই চলেছে, যে না জানে মা বাবাকে সঠিক সম্মান দিতে আর না মা বাবাকে দেখাশুনো করতে তৈরি থাকে। আমাদের দেশের আইন এটাই বলে যে প্রত্যেকটি মা বাবার দেখাশুনো, তাদের প্রতি সমস্ত কর্তব্য তাদের সন্তানের উপরেই নির্ভর করে। আর যদি তাদের সন্তান এমনটা না করে আর তাদের দায়িত্ব থেকে পালিয়ে যায়, তাহলে আমাদের দেশের আইন তাদের শাস্তিও দিতে পারে। এই সমস্যা আইনি নয়, বরং সামাজিক। আমাদের সমাজে যে ভুল পরিবর্তন হচ্ছে তাকে আমাদের আটকাতে হবে। আর এই রকম ঘটনায় আমাদের পুরনো শিক্ষা সংস্কৃতিকে নিয়ে চললে এই সমস্যার সমাধান পেতে পারি। আমি সুধাচন্দ্রন বিদায় নিচ্ছি। পরের এপিসোডে আবার আমাদের দেখা হবে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।